ডাব্লিউবি হোম টিউটর চ্যানেলে তোমাদের স্বাগতম। আজ আমি তোমাদের দশম শ্রেণীর ত্রিকোণমিতি অর্থাৎ কোণ পরিমাপের ধারণা অধ্যায়ের অঙ্কগুলিকে খুব সহজেই বোঝানোর চেষ্টা করব। তো আশা রাখছি ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত দেখবে, তবেই প্রত্যেকটি অঙ্ক তোমরা খুব সহজেই বুঝতে পারবে। তো এখানে প্রথমে আমরা জানব ত্রিকোণমিতি শব্দের অর্থ কী। তো ত্রিকোণমিতি, যার ইংরাজি নাম ট্রাইগোনোমেট্রি, এই ট্রাইগোনোমেট্রি শব্দটি তিনটি গ্রিক শব্দ ট্রাই, গন এবং মেট্রন থেকে এসেছে, যার আক্ষরিক অর্থ হলো ট্রাই শব্দের অর্থ তিন, গন শব্দের অর্থ কোণ এবং মেট্রন শব্দের অর্থ পরিমাপ। অর্থাৎ যে অধ্যায়ে তিনটি কোণের পরিমাপ সম্পর্কে আলোচনা করা হয় তাকে আমরা ত্রিকোণমিতি বলব। এখন এই ত্রিকোণমিতির ব্যবহার কোন কোন জায়গায় করা হয়? প্রাচীনকালে এক নক্ষত্র থেকে অন্য নক্ষত্রের দূরত্ব নির্ণয়ের ক্ষেত্রে আমরা ত্রিকোণমিতির ব্যবহার করে থাকি। বর্তমানে ইঞ্জিনিয়ারিং কিংবা ভৌতবিজ্ঞানের ক্ষেত্রেও এই ত্রিকোণমিতির ব্যবহার লক্ষ্য করা যায়। তো এখানে দেখো, এটা হলো আমাদের ভূমি। ভূমিতে এখানে এক ব্যক্তি দাঁড়িয়ে আছে, ঠিক এই পজিশানে একটি পাখি উঠছে। যদি আমাকে কোশ্চেন করে ভূমি থেকে পাখিটা কত উচ্চতায় রয়েছে, অর্থাৎ এই ডিস্টেন্সটা আমাকে বের করতে দেয়, তো এটা আমরা ত্রিকোণমিতির অঙ্কের সাহায্যে নির্ণয় করতে পারব। তো এখানে পাখির জায়গায় প্লেন হতে পারে, এখানে প্লেনের জায়গায় একটি ঘুড়ি হতে পারে। তো ভূমি থেকে ঘুড়ির উচ্চতা কত, তো এই টাইপের অঙ্কগুলো আমরা ত্রিকোণমিতির সাহায্যে নির্ণয় করতে পারব। তো এখন আমরা দেখব যে ত্রিকোণমিতিক কোণ এবং জ্যামিতিক কোণের মধ্যে পার্থক্য কোথায়। একটি বিন্দু আমরা ও নিলাম, এই বিন্দু থেকে দুটি রশ্মি, একটা ও এ আর একটা রশ্মি ও বি যদি হয়, তাহলে এখান থেকে জ্যামিতিক কোণ হিসাবে আমরা কী কী পাবো? তাহলে কোণ এ ও বি, অর্থাৎ এই কোণটাকে পাবো। আরও একটা কোণ পাবো, কোণ প্রবৃদ্ধ কোণ বি ও এ, অর্থাৎ এই বাইরের দিকের কোণটাকে আমরা প্রবৃদ্ধ কোণ বলি। তাহলে প্রবৃদ্ধ কোণ কি? কোণ বি ও এ। তো এই এ ও বি ও প্রবৃদ্ধ বি ও এ এই কোণের মান সবসময় 0 ডিগ্রি থেকে 360 ডিগ্রির মধ্যে থাকবে। অর্থাৎ এই এ ও বি এর মান সবচেয়ে কম 0 হতে পারে এবং এই প্রবৃদ্ধ বি ও এ এর মান ম্যাক্সিমাম 360 হতে পারে, এর উপরে কিন্তু উঠবে না। কিন্তু ত্রিকোণমিতির ক্ষেত্রে কোণের পরিমাপ 0-র চেয়ে নিচে আসতে পারে, আবার 360-এর চেয়ে বেশি যেতে পারে। তো দেখো, এখানে আমরা একটি রশ্মিকে ও এ নিলাম। এখন আমরা এই রশ্মিটিকে ঘড়ির কাঁটার বিপরীত দিকে যদি আমরা এই পর্যন্ত নিয়ে যাই, তাহলে এই যে কোণ পাবো এটাকে আমরা থিটা দিলাম। এই কোণের মান সবসময়ের জন্য ধনাত্মক হবে। এখন ঘড়ির কাঁটার দিক আর ঘড়ির কাঁটার বিপরীত বলতে কি? ক্লকওয়াইজ, অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে ঘড়ির কাঁটা কিন্তু এইভাবে চলতে থাকে। তো ঘড়ির কাঁটার দিকে এটা কি বলবো আমরা? ক্লকওয়াইজ। আর ঘড়ির কাঁটার বিপরীত দিকে মানে কি? ঠিক এইভাবে। তো এটাকে আমরা কি বলবো? অ্যান্টি ক্লকওয়াইজ। এখন যদি রশ্মিটি ঘড়ির কাঁটার দিকে অর্থাৎ এই দিকে ক্লকওয়াইজ ঘোরে, তাহলে এই যে আমরা কোণ উৎপন্ন হলো এটা সবসময়ের জন্য ঋণাত্মক কোণ পাব। তাহলে এখান থেকে দুটো জিনিস বুঝতে পারলাম, যদি একটি রশ্মি ঘড়ির কাঁটার বিপরীত দিকে যায় তাহলে যে কোণ পাবো সেই কোণটা সবসময়ের জন্য ধনাত্মক হবে, আর যদি রশ্মিটি ঘড়ির কাঁটার দিকে থিটা কোণ উৎপন্ন করে তাহলে এই থিটার মান সবসময়ের জন্য ঋণাত্মক হবে। এখন দেখো,
রশ্মিটি ধরো ও এ ছিল, তো এটাকে আমরা ঘড়ির কাঁটার বিপরীত দিকে একবার পূর্ণ আবর্তন করলাম, তাহলে এই কেন্দ্রে কত ডিগ্রি কোণ উৎপন্ন হবে? দেখো আমরা জানি কোনো বৃত্তের কেন্দ্রে 360 ডিগ্রি কোণ উৎপন্ন হয়। তো দেখো কিভাবে হচ্ছে, এই বৃত্তকে আমরা 4 ভাগে ভাগ করলাম, তাহলে এই কোণ কত? 90 ডিগ্রি। এটা কত? 90। এটাও 90, এটাও 90। তাহলে এই বৃত্তটার কেন্দ্রে মোট 360 ডিগ্রি কোণ উৎপন্ন হলো। তাহলে এখানে রশ্মিটিকে আমরা যদি পূর্ণ একবার আবর্তন করে তাহলে 360 ডিগ্রি কোণ অতিক্রম করবে। কিন্তু এখানে বলছি আমরা যে রশ্মিটি পূর্ণ আবর্তন করার পর 30 ডিগ্রি গেল, তাহলে এই যে কোণটা পাবো এটাকে আমরা A1 হিসাবে ইন্ডিকেট করলে এই কোণ A1 ও এ এই কোণের মান কত হলো? তাহলে একবার পূর্ণ আবর্তন করেছে তাই 360 যোগ এখানে আমরা 30 ডিগ্রি এক্সট্রা নিয়েছি তাই যোগ 30 ডিগ্রি, অর্থাৎ এই A1 ও এ এই কোণের মান কত হলো? তাহলে 390 ডিগ্রি। এখন যদি বলে রশ্মিটি অর্থাৎ ও এ রশ্মিটি ঘড়ির কাঁটার বিপরীত দিকে পরপর দুবার পূর্ণ আবর্তন করেছে, তাহলে একবার দুবার আবর্তন করার পর 40 ডিগ্রি কোণ গিয়েছে, তাহলে এই কোণ BOA এর মান কত হবে? তাহলে 40 ডিগ্রি এক্সট্রা গিয়েছে, তাহলে দু পাক, তাহলে একবার পূর্ণ আবর্তন করলে 360 ডিগ্রি যায়, তাহলে দুবার পূর্ণ আবর্তন করলে কী হবে? তাহলে 2 × 360 আর তার সঙ্গে 40 ডিগ্রি এক্সট্রা গেল, তাহলে টোটাল কত গেল? 36 দুগুণে 72, 720 ডিগ্রি যোগ 40 ডিগ্রি, তাহলে কত হলো? 760 ডিগ্রি। তাহলে দেখো এক্ষেত্রে আমরা 390, 760 অর্থাৎ 360-এর চেয়ে বেশি কোণ পেয়ে যাচ্ছি। এখন আমরা রশ্মিটিকে ক্লকওয়াইজ ডিরেকশানে ঘোরাবো, অর্থাৎ ঘড়ির কাঁটার দিকে। তাহলে এখন রশ্মিটিকে আমি ও এ নিলাম, এই রশ্মিটিকে আমি ঘড়ির কাঁটার দিকে এক পাক পূর্ণ আবর্তন করলাম, তাহলে এক পাক যদি পূর্ণ আবর্তন করি তাহলে কেন্দ্রে 360 ডিগ্রি কোণ উৎপন্ন হয়। এখন আমরা পরপর দু পাক মারার পর 20 ডিগ্রি আনলাম, তাহলে এই যে কোণটা এটাকে আমরা পি দিলাম, তাহলে কোণ AOP এই কোণের মান কত হবে? তাহলে পরপর দুবার পূর্ণ আবর্তন করেছি, তাহলে একবারের জন্য 360, তাহলে দুবারের জন্য তাহলে 2 × 360 আর এখানে যোগ 20 কারণ 20 ডিগ্রি এক্সট্রা নিয়েছি। এখন দেখো এখানে আমরা রশ্মিটিকে ঘড়ির কাঁটার দিকে ঘুরিয়েছি, তাহলে ঘড়ির কাঁটার দিকে ঘোরালে কী হয়? সবসময় ঋণাত্মক কোণ উৎপন্ন হয়, অর্থাৎ এখানে মাইনাস দিতে হবে। তাহলে মাইনাস 36 দুগুণে 72, 720 প্লাস 20, তাহলে মাইনাস 740 ডিগ্রি। তাহলে দেখো মাইনাস 740 শূন্য থেকে কি অনেক ছোট। তাহলে আমরা জেনেছি যে জ্যামিতিক কোণ সবসময় 0 ডিগ্রি থেকে 360 ডিগ্রির মধ্যে হয়, কিন্তু এক্ষেত্রে আমরা ত্রিকোণমিতিক কোণ দেখলাম 0 থেকে 360 তো থাকবেই, তারপরেও 360-এর অনেক বেশি হতে পারে, আবার 0-র চেয়ে অনেক কমও হতে পারে। এখন আমরা দেখব ত্রিকোণমিতিক কোণ পরিমাপের কয়টি পদ্ধতি ও সেগুলো কি কি। তো এখানে লিখে নিচ্ছি ত্রিকোণমিতিক কোণ পরিমাপের পদ্ধতি। তো এখানে দুইটি পদ্ধতিতে ত্রিকোণমিতিক কোণকে পরিমাপ করা হয়। একটাকে বলা হয় ষষ্ঠিক পদ্ধতি, অন্যটি হল বৃত্তীয় পদ্ধতি। তো প্রথমে আমরা ষষ্ঠিক পদ্ধতি নিয়ে আলোচনা করব।
ষষ্ঠিক পদ্ধতি কি আগে দেখো, দুটি পরস্পরচ্ছেদী সরলরেখা একটি অপরটির উপর লম্ব হলে যে কোণ উৎপন্ন হয় তাকে আমরা 90 ডিগ্রি বা এক সমকোণ বলব। তাহলে এই একটা সরলরেখা, এই একটা সরলরেখা যদি পরস্পরকে ছেদ করে আর তারা লম্বভাবে ছেদ করে তাহলে যে কোণ পাই সেটা হচ্ছে কি 90 ডিগ্রি কোণ। এখন এই 90 ডিগ্রিকে আমরা কি বলি, এক সমকোণ। তাহলে এখান থেকে পেলাম আমরা এক সমকোণ সমান সমান 90 ডিগ্রি। এখন এই 90 ডিগ্রিকে আমরা যদি সমান 90টি ভাগে ভাগ করি তাহলে 1 ডিগ্রি সমান আমরা এখানে পাবো 60 মিনিট। তো এই 60 মিনিটকে আমরা এভাবে না লিখে ষষ্ঠিক পদ্ধতি লিখলে এই মিনিট চিহ্ন মাথায় একটি ড্যাশ হয়, অর্থাৎ 1 ডিগ্রি সমান সমান 60 মিনিট, এই মিনিটটাকে আমরা 60 মিনিট এইভাবে লিখব। আর আমরা জানি কি 1 মিনিট সমান সমান 60 সেকেন্ড, ঠিক ঘড়ির অঙ্কের মতো। তো এই 60 সেকেন্ডকে আমরা এভাবে না লিখে লিখব 60 ডবল ড্যাশ। তাহলে এখান থেকে আমরা শিখলাম এক সমকোণ সমান 90 ডিগ্রি, 1 ডিগ্রি সমান সমান 60 মিনিট, আর 1 মিনিট সমান সমান 60 সেকেন্ড। তো এখন আমরা বৃত্তীয় পদ্ধতি শিখব। বৃত্তীয় পদ্ধতি বলছে বৃত্তীয় পদ্ধতি, দেখো এখানে আমরা একটি বৃত্ত আঁকলাম, যে বৃত্তের ব্যাসার্ধকে আমরা আর নিলাম। এখন এই ব্যাসার্ধের সমান যদি আমরা একটি বৃত্তচাপ নিই, অর্থাৎ এই আর ব্যাসার্ধের সমান একটি বৃত্তচাপ কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে তাকে আমরা বলবো 1 রেডিয়ান। তাহলে যদি আমরা রেডিয়ানের সংজ্ঞা দিতে চাই যে রেডিয়ান কাকে বলে, তাহলে কোনো বৃত্তের সমান দৈর্ঘ্যের কোনো বৃত্তের ব্যাসার্ধের সমান সমান দৈর্ঘ্যের বৃত্তচাপ কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে তাকে এক রেডিয়ান বা সংক্ষেপে আমরা 1c বলি। তাহলে এখানে রেডিয়ানের সংজ্ঞা কি হলো, কোনো বৃত্তের ব্যাসার্ধের সমান দৈর্ঘ্যের বৃত্তচাপ, দেখো এখানে ব্যাসার্ধকে আমরা আর ধরেছি, আর সেই আর দৈর্ঘ্যের আমরা যদি বৃত্তচাপ নিই তাহলে বৃত্তচাপ কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে অর্থাৎ এই কোণটাকে আমরা বলবো 1 রেডিয়ান। এখন আমরা ষষ্ঠিক ও বৃত্তীয় পদ্ধতির মধ্যে সম্পর্ক স্থাপন করব। এখন আমরা ষষ্ঠিক ও বৃত্তীয় পদ্ধতির সম্পর্ক স্থাপন। দেখো এখানে একটা বৃত্ত আঁকলাম, যে বৃত্তের ব্যাসার্ধকে আমরা আর নিলাম। তাহলে লিখে নিচ্ছি বৃত্তটির ব্যাসার্ধ আর। তাহলে যে বৃত্তের ব্যাসার্ধের মান আর
তাহলে সেই বৃত্তটির আমরা যদি পরিধিকে নির্ণয় করতে চাই, তাহলে বৃত্তটির পরিধি তাহলে কি হবে 2πr। এখন আমরা এই বৃত্তটি তাহলে পরিধি কি পেলাম 2πr। তাহলে এই 2πr বৃত্তচাপের জন্য বৃত্তটির কেন্দ্রস্থ কোণ কত হবে 360 ডিগ্রি। কারণ আমরা জানি বৃত্তের পরিধি বৃত্তের কেন্দ্রে 360 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তো এখানে আমরা কি লিখব, বৃত্তচাপের দৈর্ঘ্য 2πr হলে কেন্দ্রে উৎপন্ন কোণ কত হবে 360 ডিগ্রি, আমরা আগেই জেনেছি। তাহলে এখন বৃত্তচাপের দৈর্ঘ্য 1 হলে কেন্দ্রে উৎপন্ন কোণ কত হবে 360/2πr। এখন যদি বৃত্তচাপের দৈর্ঘ্য r হয়, কেন্দ্রে উৎপন্ন কোণ তাহলে কি হবে 360 × r / 2πr। এখন দেখো এই আর আর পরস্পর ক্যান্সেল হলো, 2 দিয়ে 360 কাটলে কত হবে 180। তাহলে এখানে 180/π পেলাম। তাহলে বৃত্তচাপের দৈর্ঘ্য আর হলে কেন্দ্রে উৎপন্ন কোণ কত পেলাম 180/π ডিগ্রি। এখন আমরা আগে জেনেছি যদি বৃত্তর ব্যাসার্ধ আর এই ব্যাসার্ধের সমান বৃত্তচাপ কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে সেটা কি 1 রেডিয়ানের সমান। তাহলে এখানে বৃত্তচাপের দৈর্ঘ্য কত আর হলে, তো আমরা এটাকে বলতে পারি অতএব 1 রেডিয়ান সমান 180/π। কারণ এখানে বৃত্তচাপের দৈর্ঘ্য কত আর, তাহলে আর ব্যাসার্ধের বৃত্তচাপ কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে তাকে আমরা 1 রেডিয়ান বলছি। তাহলে আমরা এখান থেকে 1 রেডিয়ান লিখলাম ইকুয়ালস টু কত 180/π। তো এটা আমরা জানলাম। এখন আমরা 180 এর নিচে কোনো সংখ্যা নেই মানে আমরা 1 ধরে নিতে পারি। তাহলে 180 1কে 180 ডিগ্রি, পাই 1কে পাই সি, অর্থাৎ এখন বলতে পারি যে 180 ডিগ্রি ইকুয়ালস টু পাই রেডিয়ান। তাহলে 180 ডিগ্রি ইকুয়ালস যদি পাই রেডিয়ান হয়, তাহলে 1 ডিগ্রি ইকুয়ালস টু কী হবে π/180 রেডিয়ান। তোমরা এখান থেকে দুটো সম্পর্ককে পেয়ে গেলাম যে 1 রেডিয়ান সমান 180/π ডিগ্রি আর 1 ডিগ্রি ইকুয়ালস টু π/180 রেডিয়ান। এখন আমরা ষষ্ঠিক পদ্ধতি থেকে বৃত্তীয় পদ্ধতিতে কনভার্ট করা শিখব। ধরো অঙ্কে এসছে 60 ডিগ্রি সমান কত রেডিয়ান। আমরা জানি কি আমরা জানি 1 ডিগ্রি সমান কত π/180 রেডিয়ান। তাহলে অতএব 60 ডিগ্রি সমান কী হবে 60 × π/180 রেডিয়ান। তাহলে 0 0 কাটলো 6 3 18, অর্থাৎ π/3 রেডিয়ান। এখন আমরা ডিগ্রি, ষষ্ঠিক মিনিট ও ষষ্ঠিক সেকেন্ডের মধ্যে সম্পর্ককে স্থাপন করব। ডিগ্রি, ষষ্ঠিক মিনিট ও ষষ্ঠিক সেকেন্ডের মধ্যে
সম্পর্ক স্থাপন। তো এখানে দেখো আমরা কিন্তু আগেই শিখেছি 1 ডিগ্রি সমান সমান 60 মিনিট, 1 মিনিট সমান সমান 60 সেকেন্ড। তো এখানে যদি কোশ্চেন আসে 2 ডিগ্রি সমান কত মিনিট, তাহলে 1 ডিগ্রি সমান 60 মিনিট হলে তাহলে 2 ডিগ্রি সমান কত, 2 ইন্টু 60 অর্থাৎ 6 দুগুণে 12, 120 মিনিট। এখন আমরা এই 120 মিনিটকে যদি আমরা সেকেন্ডে প্রকাশ করি তাহলে 1 মিনিট সমান 60 সেকেন্ড, তাহলে 120 মিনিট সমান তাহলে 120 ইন্টু 60 অর্থাৎ 6 12 72, 2 শূন্য, তাহলে 7200 সেকেন্ড। তাহলে বুঝতে পারলাম ডিগ্রি থেকে মিনিটে আনতে গেলে 60 দিয়ে গুণ, আবার মিনিট থেকে সেকেন্ডে আনতে গেলে 60 দিয়ে গুণ। তো যদি একই রকমভাবে আমাদের কোশ্চেন আসে 7200 সেকেন্ড সমান সমান কত মিনিট, তাহলে সেকেন্ড ছিল কিসে আনছি আমরা, মিনিটে, অর্থাৎ ভাগ করতে হবে, তাহলে 60 দিয়ে ভাগ, তাহলে 120 মিনিট পাবো। এখন 120 মিনিট থেকে আমাদের ডিগ্রিতে কনভার্ট করতে বলবো, তাহলে মিনিট থেকে ডিগ্রিটা আনতে গেলে 60 দিয়ে আমরা ভাগ করব, তাহলে পেয়ে যাবো কত, 2 ডিগ্রি। তো আজকের ক্লাস আশা রাখছি তোমরা প্রত্যেকেই ভালোভাবে বুঝতে পেরেছো। পরের দিন আমরা কোষে থেকে 20 স্টার্ট করব। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দেবে এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। তো আজকের ভিডিও এই পর্যন্ত রাখলাম, দেখা হবে পরের ভিডিওতে।